আরেকটা দেখেন কি পরিমাণ নিকৃষ্ট হইলে এটার জন্য ওই বাইরে বসে ওরা ফেসবুকে আনন্দের উল্লাস দেয়, স্বজন হারানোর বেদনা এখন বুঝো। এই যে মাসুম বাচ্চাগুলো, এই জান্নাতি বাচ্চাগুলো যে মারা গেল, এখানে আপনি কিভাবে এটা নিয়ে আপনি খুশি হইতে পারেন? মানে কি পরিমাণ নষ্ট জাতি আমরা, চিন্তা করেন। তো আপনার আসলে এখন কি করা উচিত? আপনি যদি খুবই উপকার করতে চান তাহলে ওই উত্তরার প্রাইভেট হসপিটালগুলোতে যান, গিয়ে দেখেন যে কার কি অ্যান্টিবায়োটিক চলে, বলেন যে স্যার আমি অ্যান্টিবায়োটিক যা লাগে আমি ফ্রিতে আমি দেওয়ার ব্যবস্থা করতেছি, 7 দিনের চিকিৎসা আমি দিয়ে দেবো। এটা আপনি করেন, দেখবেন আসলে উপকার হবে। এই ফেসবুকে এসব গুজব ছড়া কোনো লাভ নাই। আবার কারো প্রোটিন রিচ ফ্লুইড লাগতে পারে, এই ফ্লুইডের কিন্তু অনেক দাম, 6,000-7,000 করেও দাম, আপনি এটা 2টা কিনে দিয়ে আসেন। আবার কারো দেখবেন ইনজেকশন মেরোপেনাম অ্যান্টিবায়োটিক দেওয়া লাগে, তো এগুলো অ্যান্টিবায়োটিক একটার দাম 800-900 করে, দিনে 3টা করে দেওয়া লাগবে, দিনে 3,000 করে টাকা যাবে। তো আলটিমেটলি এগুলো সরকার টাকা দিবে না, দেখবেন ওই রুগীর পেশেন্টদের নিজেদের এটা বহন করা লাগে, পরে এগুলো নিয়ে আবার দেখবেন ঝামেলা শুরু হয়ে গেছে। তো পারলে আপনি এদের কাছ থেকে কিছু টাকা দিয়ে আসেন, কিছু ফ্লুইড স্যালাইন কিনে নিয়ে ওদের কাছে দিয়ে আসেন, রুগীর অ্যাটেন্ডেন্সে কিছু টাকা দিয়ে আসেন। ফেসবুকে টিপে দেশ উদ্ধার করা যাবে না। তবে একটা জিনিসের আওয়াজ তোলা উচিত যে প্রশিক্ষণ বিমান, এই যুদ্ধ প্রশিক্ষণ বিমানের এটা প্র্যাকটিস এই ঢাকা শহরের মধ্যে হবে কেন? এটা তো সবাই আমজনতাও বুঝে যে আপনার প্র্যাকটিস করার দরকার, আপনি সমুদ্রের মধ্যে গিয়ে করেন। ডেট এক্সপায়ার বিমানের প্র্যাকটিস করবেন এই আমজনতার এই শহরে, এত লোকালয়পূর্ণ এই শহরের মধ্যে আপনি এইটা প্র্যাকটিস করবেন, তারপরে হচ্ছে 50 বছরের পুরান বিমান নিয়ে, এটা নিয়ে তো এখনই কথা শুরু করা উচিত। এবং এই 2-1 দিনের মধ্যেই এটা নিয়ে আমার মনে হয় সেনাবাহিনীর জবাবদিহিতার মধ্যে আনা উচিত, যে এটা নিয়ে আপনার কি বক্তব্য বা আপনি কি উদ্যোগ নিলেন। ওই কয়েকদিন আগে তো চিটাগাং এরকম শোনা গেল যে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিজেই জনগণকে বাঁচানোর জন্য আত্মহত্যা দিছে। তো এটার কি পরে লাস্টে কি হলো এটা তো আমরা কেউ জানি না। আজকে মাইলস্টোনের যে ঘটনাটা ঘটলো, আমাদের এই মুহূর্তে প্রচুর পরিমাণে আল্লাহর কাছে দোয়া করা উচিত। যারা মারা গেছে তাদের পরিবার, তাদের জন্য তো দোয়া করতেই হবে, বিশেষ করে যারা এখনো জীবিত আছে তারা যেন হাসপাতাল থেকে আবার সুস্থভাবে বাড়ি যেতে পারে। কারণ ইনস্ট্যান্ট যারা মারা গেছে, আল্লাহ তাআলা যাদের নিয়ে নিছে তারা তো মারা গেলই, কিন্তু ওই যে হাসপাতালে যারা ভর্তি এদের কিন্তু ওই ইনফেকশনে এই 4-5 দিন পর থেকে আমাদের মৃত্যুর খবর আসবে, ইনফেকশনে ওরা মারা যাবে। কারণ আমরা ছবিগুলোতে যেটা দেখলাম, কারোর 80-90, কারো 70% বার্ন, এগুলো কিন্তু থিওরিটিক্যালি বাঁচে না। যদি আল্লাহর কোনো বিশেষ রহমত কারোর উপর নাজিল হয়, তারা কিন্তু আবার বেঁচে ফিরে আসবে। তো এখন আমাদের আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করা উচিত। আর একটা জিনিস দেখেন যে আল্লাহর রহমত আমাদের প্রতি আসে না কেন, মানে জাতি হিসাবে আমরা কত খারাপ, কত নিকৃষ্ট, আপনারা কিছু ঘটনা দেখলে বুঝতে পারবেন। যেমন ওই যখন অগ্নিকাণ্ডের ঘটনাটা ঘটলো 1টা-1.5টার দিকে, কি দেখলাম যে আম জনতা সমানে ওখানে গিয়ে ভিড় করতেছে, সবাই মোবাইলে ভিডিও করতেছে। মানে ওখানে আর্মি, পুলিশ, ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে তো উদ্ধার করবে, এখানে জ্যাম ক্রিয়েট করে রাখছে, মানে বড় কোনো ভেহিকেলে এখানে মুভ করতে পারতেছে না। তো আম জনতা গিয়ে কাজই হচ্ছে এখন ওই ভিডিও করা ওখানে বসে বসে। আবার মানে এইসব জনগণের ভিড় কন্ট্রোল করতে আর্মিদের লাঠিচার্জও করা লাগে। এটা নিয়ে আবার লাঠিচার্জ করছে, এটা নিয়ে আবার উল্টা প্রতিবেদন করতেছে যে কি লাশের সংখ্যা কমানো বা গুম করতে সাংবাদিকদের ঢুকতে দিচ্ছে না। মানে চিন্তা করেন, মানে কি পরিমাণ নিকৃষ্ট হলে এই ধরনের নিউজ করতেছে, আবার এরা ভিড় করে আবার আর্মির কাজে বাধা দিচ্ছে আর ওদের অবস্ট্রাকল তৈরি করা। আর মিডিয়াগুলো করে কি, ওই কেউ বের হয়ে আসবে আর সাক্ষাৎকার নিবে যে আপনি ভিতরে কি দেখলেন, আপনার অনুভূতি কেমন। এই হচ্ছে ওখানকে গিয়ে মিডিয়াদের কাজ। আবার আরেকটা দল চলে যায় হাসপাতালে গিয়ে ওই গেটের সামনে দেখবেন বিশাল বিশাল জটলা করে একজনের সাক্ষাৎকার নিচ্ছে। তো এটা হইতেছে ওই সাংবাদিকের কাজ। আবার বিকালের দিকে আমরা কি দেখলাম দেখেন, এই বড় বড় রাজনীতির নেতারা হাসপাতালে গিয়ে তাদের দেখতে গেছে। তো দেখতে তাদের লাভ কি? রাজনীতি নেতারা, আপনারা জানেন যে আপনারা সেলিব্রিটি লোক, আপনারা যেখানে যাবেন সেখানে একটা বড় উৎসুক জনতা ভিড় করবে। তো আপনার হাসপাতালে যাওয়ার মানে কি দরকার এই মুহূর্তে? আপনি কি ওখানে কোনো হেল্প করতে পারবেন? এখানে আপনার রাজনীতিতে যাওয়া লাগবে, তাই ওরা যায়। আবার কিছু খবরে দেখা যাচ্ছে যে রাজনৈতিক দলের রুগীরা দেখতে যাওয়া নিয়ে 2 পক্ষের মধ্যে আবার পাল্টা ধাওয়া চলতেছে। মানে এটা কোনো কথা? আপনি চিন্তা করেন। আবার এদিকে দেখি আপনার উপদেষ্টা আসিফ নজরুল পোস্ট দিয়ে দিচ্ছে যে বার্নের চিকিৎসার জন্য বিদেশ থেকে ডাক্তার নেবে। আরে বিদেশ থেকে ডাক্তার নিয়ে কি করবো? বাংলাদেশের যে মানে এই যে ক্যাজুয়ালিটি, এটার জন্য 100% চিকিৎসার সব ব্যবস্থা কিন্তু বাংলাদেশের ডাক্তাররা দিতে পারে। জানেই না, আসিফ নজরুল জানেই না যে আমাদের ইনস্টিটিউটে কি হয়, ডাক্তাররা কতটুক পর্যন্ত ক্যাপাবল। আপনার বিশ্বাসও নাই। বিশ্বাস যে কিছু হইলে, মুরব্বী মানুষের সবারই একই বিশ্বাস যে কিছু হইলে যাইতে হবে বিদেশ। তো তোমরা দেশের ওরকম ক্যাপাবল করবো না বা ওদের কোনো চিন্তাও নাই। দেখলে না হুট করে বলা দিল যে বিদেশি ডাক্তার আনা হচ্ছে এদের চিকিৎসার জন্য। বিদেশি ডাক্তাররা কি চিকিৎসা করবে এখানে? যদি কোনো কি ঘাটতি আছে এটাকে তুমি বলো, দেখো।
এইটাতে জানে না। তো এই আর মাত্র করে একটা বক্তব্য আন্দাজে একটা দিয়ে দিল আর কি, এরকম একটা মানে ক্রাইসিস মুহূর্তে কি কথা বলবে কি না বলবে এটা বলে দিল একটা। আবার এইদিকে দেখেন ফেসবুকে আর একটা দল শুরু করছে ষড়যন্ত্র তত্ত্ব, যে না এটা হচ্ছে রয়ের কাজ, এটা আর্মিদের একটা ব্যাকগ্রাউন্ড খারাপ ক্রিয়েট করার জন্য এটা এটা করছে। আবার এখানে আবার কি ফেসবুকে দেখা যাইতেছে যে এটা একটা গুপ্ত সংঘের কাজ, এটা নিকৃষ্ট হলে এগুলা জিনিস ছড়ায়। এইদিকে তো ভিডিও বানানো শুরু করছে যে সামান্তলালে ডেকে নিয়ে আসেন, সামান্তলালে জেল আছে কিনা ছেড়ে দেন, এই মুহূর্তে তার খুবই দরকার। সামান্তলাল এখানে এসে কি করবে বা কি হ্যাম্পার হচ্ছে তার জন্য? সামান্তলালরে এখন জেল থেকে বের করতে হবে, আর কই আছে এটা কি খুঁজবে? মানে সে রাজনীতি তার সাথে তার বক্তব্য দিয়ে যাইতেছে এই যে এই ঘটনাকে কেন্দ্র করে। কিন্তু আমাদের আসলে উচিত কি ছিল, শুরু থেকেই আমাদের কি করা দরকার ছিল? আমাদের এই শুরুতে 1:30 থেকে যখন এই ঘটনাটা সবাই জানাজানি হয়ে গেল, আমাদের উচিত ছিল না যে উত্তরার যত হসপিটাল আছে সবগুলো হসপিটালের রাস্তা ক্লিয়ার রাখা, এই উত্তরা থেকে একবারে আগারগাঁও দিয়ে কারওয়ান বাজার থেকে ডিএমসি আসা পর্যন্ত যে বাই রোড আছে এটা একটা লেন শুধুমাত্র ওই বার্নের পেশেন্টদের জন্য একবারে উন্মুক্ত রাখা, এটা আমাদের উচিত ছিল। কিন্তু আমরা দেখি ওই জ্যাম, মানে এগুলানের কোনো খবরই নেই। আবার মেট্রো রেল দিয়ে ওদের নিয়ে আসে ট্রান্সফার করা যাইতো একবারে দ্রুততার সময়। আবার এই ডাক্তাররা যেন ফ্রিলি কাজ করতে পারে, মানে কোনো ধরনের যেন তাদের হ্যাসেল ফেস করতে না হয়, বরং তাদের জন্য আরো সব জায়গায় অ্যাক্সেসিবিলিটি বাড়াই দেওয়ার জন্য কি করা উচিত ছিল, ওখানে ভিড় করা দরকার ছিল না। মানে হসপিটালের অন্তত 50 হাত দূর থেকে সকল প্রকার ভিড় দূর করা দরকার ছিল। কিন্তু আমরা কি করলাম, একবারে আপনার ওয়ার্ড দেখবেন ওয়ার্ডের পর্যন্ত ঢুকে গেছে, ওই পোস্ট অফের রুমের গেটের সামনে গিয়ে সাক্ষাৎকার নিতে সাংবাদিকরা, এবং ভিড়ে লকারান্ন যে আপনার ডাক্তারদেরই ওখানে দেখবেন কাজ করার কোনো ইয়ে নেই, মানে ফ্রিলি কোনো মুভ করার কোনো পরিবেশ নেই। এখন আসলে আপনি কি করতে পারেন, এক নম্বর হচ্ছে আপনার যদি ইমিডিয়েট কিন্তু যে পরিমাণে হাইপ উঠছে যে হ্যাঁ ব্লাড লাগবে, আপনারা সবাই ডিএমসিতে যান, ব্লাড দেন, এখানে যান সেখানে যান, ব্লাড দেন, এটার কিন্তু এইরকম দরকার নাই কিন্তু যে এখনই আজকে রাতে প্রচুর ব্লাড লাগবে। আপনি আজকে রাতে যেটা করতে পারেন, আমরা বিভিন্ন প্রাইভেট হসপিটালগুলোতে আপনার যদি উপকার করার ইচ্ছা থাকে আপনি ফ্লুইড কিনে দিতে পারেন, কারণ এতে সবার হার্টসল লাগানো লাগে। আবার যে প্রোটিন রিচ ফ্লুইডগুলো আপনি কিনে লাগলে অনেক দাম, আপনার যদি খুবই ইচ্ছা হয় আপনি কিনে 1 ডজন কিনে নিয়ে গিয়ে উত্তরা প্রাইভেট হসপিটালগুলো যেখানে ভর্তি আছে আপনি এখানে দিতে পারেন, বা ওই হসপিটালগুলোতে আপনি ব্লাড ডোনেশন করে রাখতে পারেন, যে কাল পরশু থেকে যদি ব্লাড শুরু করা হয় যেন তাড়াতাড়ি পেয়ে যায়। তাহলে আপনি প্রচুর পরিমাণে স্যালাইন কিনেন এই ফার্মেসির দোকান থেকে, কিনে এখানে ডোনেট করেন। অথবা যে যারা আত্মীয় স্বজন আছে বার্নের পেশেন্টের, এদের টাকা দিয়ে আসেন আপনি, কারণ আলটিমেটলি ওই প্রাইভেট হসপিটালে যারা ভর্তি এদের টাকা দেখবেন পরে ঝামেলা হবে, সরকারের টাকা দিবে না, আর এখানে প্রচুর বিল হবে, ড্রেসিং, অ্যান্টিবায়োটিক, মেরোপেনামেদে শুরু করবে, একটা অ্যান্টিবায়োটিকের দাম দেখবেন 1000 করে টাকা, দিনে 3টা করে দেওয়া লাগবে, 3000। তো আপনি পারলে এইসব ইনজেকশন কিনে দিয়ে আসেন, বলেই তো দিলাম নাম, ওই হার্টমেন্ট সলিউশন, প্রোটিন রিচ কিছু ফ্লুইড, ওই মেরোপেনাম ইনজেকশন, 12 যে অ্যান্টিবায়োটিক যে পেশেন্টে চলে ওটা কিনে দিয়ে আসেন, যদি আপনার এতই উপকার করার ইচ্ছা থাকে। ফেসবুকে বসে বসে এই স্ট্যাটাস দিয়ে ষড়যন্ত্র তত্ত্ব করে কিন্তু আলটিমেটলি লাভ নেই। এখন আমাদের আরেকটা জিনিস নিয়ে খুব জোর দাবি তোলা উচিত, যে এই ট্রেনিং, ফাইটার জেটের ট্রেনিং এই লোকালয়ে কেন চলবে, ওই সমুদ্রের মধ্যে করগা, ওই বঙ্গোপসাগর আছে ওখান থেকে সব উঠবে, ওখানে শিক্ষা দেওয়ার টেকা হবে আর কি। ওই 50 বছর পুরান ইয়ে নিয়ে জেড নিয়ে আপনি এখানে ট্রেনিং করবেন আর বিধ্বস্তে মানুষ মরে যাবে, এটা তো হইলো না। তো ট্রেনিং ওই সব কক্সবাজারের সমুদ্রের মধ্যে করা উচিত। আর এইসব বিমান এগুলো সব বাদ দেওয়া উচিত। এত স্পেশালিস্ট আছে দেশে বাইরে, ওদের নিয়ে এসে এইসব কোন বিমান রিজেক্টেড এগুলো সব আগার জাদুঘরে রেখে দেবেন। এগুলা নিয়ে আপনার কি করার আমি তো বুঝি না। এটা তো আমজনতা সবাই বুঝতেছে, কিন্তু ওই বিমান বাহিনীর লোক এটা বুঝে না যে কোন বিমান এক্সপায়ার হয়ে গেছে বা কোনটার ঝুঁকি বেশি, এগুলো জাদুঘরে রাখতে হবে, বা ট্রেনিং জিনিসটা যে ওই সমুদ্রের দিকে করা উচিত, এগুলাকে বুঝে না আর কি। আমি বুঝি না এটা কি, এদের মাথায় কি চলে। আসেন এই ফেসবুকে এগুলো নোংরামি বাদ দিয়ে তাদের আসল সাহায্য করার জন্য আগায় আসেন। ধন্যবাদ। আল্লাহ সবাইকে আমার বোঝার তৌফিক দান করুক। আল্লাহ হাফেজ।